স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার, মন্ত্রী, এমপি, উপদেষ্টা সহ পতিত সরকারের ১.৫ শতাধিক প্রভাবশালীকে বিচারের মুখোমুখি করতে আইনি প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে ৫ই অগাস্ট পরবর্তী বেশিরভাগ দুর্নীতি মামলা তদন্ত কাজও প্রায় শেষ। কোনো মামলাতেই দায় মুক্তি মিলবে না ওইসব আসামিদের। আদালতে সব মামলার অভিযোগপত্র দেবে দুদক। এসব মামলাগুলোতে শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি নিশ্চিতে আদালতে সাক্ষ্য প্রমাণ হাজির করা সহ নানা প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন। আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। আপনাকে স্বাগত। আপনার প্রতিবেদন দেখলাম, একটা জিনিস আপনিও খেয়াল করেছেন, এত বছর ধরে দুদক বিট কভার করছেন, কত শত জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একজনকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি। রকেট গতিতে এগুলো না এই তদন্ত কার্যক্রম। এই প্রশ্নটি গত পরশু দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের কাছে আমরা শুধুমাত্র এই চার্জশিটের বিষয় না, সামগ্রিকভাবেই আমরা জানতে চেয়েছি যে ৫ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগের নেতা অর্থাৎ মন্ত্রী, এমপি, সাবেক প্রধানমন্ত্রী, তারপর শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে যেসব অনুসন্ধান শুরু হয়েছিল সেগুলোতে আমরা বেশ দ্রুত দুদকের বিভিন্ন কার্যক্রম আমরা দেখতে পেয়েছি। দীর্ঘদিন ধরে জুয়েল, আপনিও বিভিন্নভাবে দেখেছেন, যেটা আমরা এর আগেও প্রতিবেদন করেছি যে দুদকের বিভিন্ন অনুসন্ধান তদন্ত বছরের পর বছর চলে আসছে। এমন অনেক কিছুই, অনেক গুরুত্বপূর্ণ অনুসন্ধান তদন্ত, যেমন বেসিক ব্যাংকের মামলার কথা, মামলার তদন্তের কথা বলতে পারি, অনুসন্ধানের কথা বলতে পারি। কিন্তু সেক্ষেত্রে ৫ই আগস্ট পরবর্তী দুর্নীতি দমন কমিশন যেসব মামলাগুলো করেছে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী এবং ওই সরকারের মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে, সেগুলোর অনুসন্ধান শুরু হওয়ার পরই আমরা দেখতে পেয়েছি খুব বেশি সময় যায়নি, একেবারে খুব দ্রুত সময়ে দুদক মামলা দায়ের করেছে। এবং মামলা করার পরে পরবর্তী যে পদক্ষেপ থাকে, মামলা পরবর্তী তদন্ত কার্যক্রম, তদন্তে যদি দুদক দেখতে পায়, যদি প্রমাণ পায়, তাহলে দুদক সেই সব মামলার চার্জশিট দিয়ে থাকে আদালতে, এবং যদি তদন্তে প্রমাণিত না হয় তাহলে সেটি ফাইনাল রিপোর্ট অর্থাৎ মামলা থেকে অব্যাহতি দিয়ে থাকে। তো এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে যেসব মামলা করা হয়েছে, যেসব মামলায় আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী এবং মন্ত্রী, এমপিরাদের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে, সব মামলাতেই তারা যেসব মামলা আসামি হয়েছেন তাদের বিরুদ্ধে তারা চার্জশিটও তারা আসামি হতে যাচ্ছেন। অনুমোদন এখনো পর্যন্ত দেয়নি, তবে তদন্ত কার্যক্রম প্রায় শেষ হয়েছে এবং ধাপে ধাপে এগুলো কিন্তু যে ১.৫ শতাধিকের কথা বলেছি, ১৫০র কথা বলেছি, যে মামলাগুলো বা সংখ্যার কথা বলেছি, এগুলো যে একদিনেই চার্জশিট হয়ে যাবে তা না, ধাপে ধাপে দুদক দিবে। তো এখানে কিন্তু ধরেন না আদিত্য, যে বিচার নিয়ে যদি তাড়াহুড়া করা হয় তো সেটা নিয়ে তো প্রশ্ন উঠবে, আজ হোক, কাল হোক, পরশু হোক, যেমনটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে হয়েছে। সেটি আসলে দুদকের পক্ষ থেকে তারা বলছে যে তারা মামলা পরবর্তীতেও তারা তদন্ত করে থাকে। তদন্তে তারা নিশ্চয়ই তাদের যে প্রতিবেদন আছে, প্রতিবেদনে তারা যেই দায় রয়েছে, যাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতি, অর্থ পাচার সহ যে অভিযোগগুলোর কথা দুদক বলেছে, সেই অভিযোগগুলো দুদক বলছে যে তারা প্রমাণ দিবে তদন্ত প্রতিবেদনে। এখানে কিছু বিষয় আমরা দেখতে পেয়েছি, এখানে যারা অভিযুক্ত, মোটা দাগে যেটি আমরা বলতে চাচ্ছি, তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ দুদক করেনি বা জিজ্ঞাসাবাদ করতে পারেনি। কেন করেনি? তারা বলেছে যে তাদের যেসব ঠিকানা রয়েছে, আওয়ামী লীগের যেসব মন্ত্রী, তারপর সাবেক প্রধানমন্ত্রী সহ শেখ পরিবারের সদস্য, তাদের কাছে কিন্তু তলবি নোটিশ দুদক পাঠিয়েছিল, কিন্তু সেই তলবি নোটিশের বিষয় যেহেতু অনেকেই এখন দেশে নেই, অনেকে পলাতক আছেন, সে কারণে দুদকের যে তলবি নোটিশ দিয়েছিল সে অনুযায়ী দুদকের প্রধান কার্যালয়ে তারা হাজির হননি। দুদক বলছে যে তাদের যে আইনি যে কার্যক্রম, এদের মধ্যে কয়েকজন জেলে আছে, তাদেরকে তো হাজির করতেই পারতো, সেটি জেল গেটে জিজ্ঞাসাবাদ করতে পারতো, করা যেত, তাদের বক্তব্য নেওয়া যেত। তবে দুদক যেটি বলছে, তাদের কাছে একেবারেই বেশ কিছু ক্ষেত্রে এভিডেন্স রয়েছে। তারা তো আসলে শেষ পর্যন্ত যেসব মামলাগুলো করেছে সেই মামলাগুলো নিশ্চয়ই তাদেরকে আদালতে প্রমাণ করতে হবে। এখানে বিচারিক কার্যক্রম শুধুমাত্র যে মামলা এবং অভিযোগপত্র দায়ের করলেই কিন্তু এখানকার কার্যক্রম শেষ নেই। এর পরবর্তীতে এটি আদালতে যাবে, আদালতে সেটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারা প্রমাণ করতে হবে, এবং সেই অনুযায়ী তারা প্রস্তুতি আছে এবং তাদের কাছে এভিডেন্স আছে বলেই তারা দাবি করছে। সবশেষ বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে দুদকের কাছে দুদক বরাবরই যেটি বলে আসছে যে এই ঘটনায় দুদক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে
মামলা করেনি বলে দুদকের একেবারে সর্বোচ্চ তারা কর্মকর্তা দাবি ডক্টর করেছেন। আব্দুল মোমেন, দুদক চেয়ারম্যান, তিনি দাবি করেছেন। জি, জুয়েল, একদম ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন আমাদেরকে আদিত্য আরাফাত। হত্যা, ডাকাতি, ছিনতাই সহ একের পর এক মবের ঘটনায় মানুষের উদ্বেগ কাটছেই না। 5ই আগস্টের পর 6 মাসে চট্টগ্রাম বিভাগে খুনের শিকার অন্তত 368 জন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 75টি বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগ নিচ্ছে অপরাধীরা। নানা ব্যবস্থা নেওয়ার পরেও হিমশিম পুলিশের। পরিস্থিতির উন্নতির জন্য অপরাধের ধরন বুঝে ব্যবস্থা নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম। ইমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানে আমি একদম শুরু করতে চাই এই যে কালকের ঘটনা নিয়ে। গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ, সেখানে কেএফসি ভাঙা হচ্ছে, সেখানে লুটপাট করা হচ্ছে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি করতে হয়, এই ছোট জিনিসগুলো, এগুলো তো দেখা গেছে, সিসি ক্যামেরা দেখা গেছে, ধরতে এবং তাদেরকে শাস্তি দিতে এত দেরি কেন সরকারের? ধন্যবাদ। আসলে কালকের জিনিসটা ছিল হয়তো হয়তো ধরেন এটার একটা বা রাজনৈতিক বা একটা বৈশ্বিক একটা এখানে আমি যেটা বলবো অজুহাত বা এক্সকিউজ আছে এখানে। সেটাকে হয়তো পার পাওয়ার অনেক জায়গা আছে সেটাকে, বাট যেটা আইন শৃঙ্খলার যেগুলো এখন আপনার প্রতিবেদনে যেগুলো দেখলাম, সেটার যদি আমাকে সেটার কি ব্যাখ্যা হতে পারে সেটা যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যবস্থা কিছুটা এখানে এগুলোর জন্য এগুলোকে উস্কে দেওয়ার বা অনেকটা তাদেরকে একেবারেই আমি বলবো যে নিশ্চিন্ত ভাবে অপরাধে তাদেরকে উৎসাহিত করছে। সেটা যেমন একটা হচ্ছে, হঠাৎ করে একই সাথে তার প্রতিস্থাপক না করে লোকাল গভর্নমেন্ট যেগুলো ছিল, যেমন এলাকার চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, পৌরসভার বা সিটি কর্পোরেশনের মেয়ররা ছিল, কাউন্সিলররা ছিল, এটা কিন্তু সমাজের এক একজন এক একটা জায়গায় তারা তাদের নিজস্ব প্রতিপত্তি, নিজস্ব অবস্থান দিয়ে এই এই যে সংঘাত, এই যে সন্ত্রাস, এগুলিকে দমন করার জন্য তারা প্রচেষ্টায় থাকতো সবসময়। কারণ প্রত্যেকে তার এলাকায় তার জনগণের কাছে তারা জবাবদিহি করত, এবং সেই জবাবদিহিতার কারণ পরবর্তী ভোটের জন্য। তো সেই এলাকায় যারা সন্ত্রাসী বা চাঁদাবাজি যে মাস্তানি যারা করে, তারা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতো স্থানীয় সরকারের মাধ্যমে, অর্থাৎ স্থানীয় প্রতিনিধির মাধ্যমে। তো সেখানে স্থানীয় প্রতিনিধি বলতে এখন কিছুই নাই, অবারিত হয়ে গেছে তাদের, তারা একদম খোলাসা হয়ে। তার পুলিশের যেটা হয়েছে 5ই আগস্টের পরে পুলিশের উপর যে আক্রমণ বা পুলিশের যে মনোবল, সেটা চূড়ান্ত ভাবে তাদের উপর আঘাত এসছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সেখানে পুলিশ তার যে অথরিটি ছিল সেটার উপর আঘাত এসছে। আর আঘাতের সাথে আগে যেমন একটা রাজনৈতিক দল তাকে সহায়তা করেছে, স্থানীয় সরকার মেম্বাররা বা যারা প্রতিনিধি ছিল তারা পুলিশকে তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করতো, কেই কাজ করছে, কে করেছে, পুলিশ তাকে গিয়ে জিজ্ঞেস করতে পারতো যে কে করেছে ভাই আপনার এলাকায় এই ঘটনাটা, বা কেন করেছে। এখন পুলিশের সেই সহায়তার হাতটাও নাই সেখানে, বরং কিন্তু কিন্তু মাঠে তো এখন সেনাবাহিনী আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, তাদের অ্যাকশন কোথায়? দিস ইজ রং। সেনাবাহিনী চোর ডাকাতে সন্ত্রাস মাস্তান ধরার জন্য নয়। এখানে সেনাবাহিনী, এটা একটা ভুল ব্যাখ্যা সবসময়, যেহেতু আমি সেনাবাহিনীতে ছিলাম, ইনাইট টু সিভিল পাওয়ার বলে একটা কথা আছে, এটার বলেই আসলে বেসামরিক প্রশাসন সেনাবাহিনীকে ডাকে ইনাইট টু সিভিল পাওয়ার। সেটা হচ্ছে আপনি যখন অপারক হয়ে যাবেন, সিভিল প্রশাসন যদি বলে যে আমার এখানে আমি সামাল দিতে পারছি না, তখন সেনাবাহিনীকে সেখানে ডেকে আনা হয় তার সাময়িক সহায়তার জন্য। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অক্সিলারি ফোর্স গুলো আছে। এখানে সেনাবাহিনী এই জিনিসটা ভুল বার্তা যায় বলেই হয়তো পুলিশ মনে করছে, এটা আপনি ইউর ভেরি কারেক্ট। আমি অনেকটুকু শুনেছি পুলিশ বলে যে আমরা সেনাবাহিনীর পেট্রোল আসলে তারপর আমরা যাব, এর আগে আমরা যাব না। এটা হচ্ছে পুলিশের আস্থাহীনতা। যে আস্থাহীনতার জায়গায় কিন্তু সরকার অ্যাড্রেস করছে না পুলিশের। সে তাদের আস্থা ফেরানোর জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করার কথা, পুলিশকে আস্থায় আনার জন্য যে পদক্ষেপ নেওয়ার কথা, সেরকম পদক্ষেপ কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। এই কাজটা কিন্তু অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন, কৌশল প্রণেতা আছেন, তাদেরকে বিবেচনায় নেওয়া উচিত। পুলিশ হচ্ছে মূল এখানে, যেটা এই স্থানীয় সন্ত্রাস বা চুরি চামারি, অনেক সময় দেখা গেছে আপনার চাঁদাবাজি করতে গিয়ে সেখানে তর্কের মুখোন হচ্ছে, অনেক সময় প্রভাব প্রতিপত্তি স্থাপন করতে গিয়ে সেখানে খুনাখুনি হচ্ছে। আমার এলাকায় যেমন অনেক খুনাখুনি হয়েছে, সেখানে হচ্ছে দুই পক্ষের মধ্যে, একই দলের দুই পক্ষের মধ্যে প্রতিপত্তি, কার প্রতিপত্তি সে এস্টাবলিশ করবে, সুপ্রিমেসি এস্টাবলিশ করবে। প্রত্যেকে মনে করছে এখন বোধহয় অতীতের মতো এখন একটা অবারিত ইলেকশন হবে, এখানে মাঠ খোলা থাকবে, আমি নমিনেশনটা পেলেই হবে।
এখন সেই নমিনেশন পাওয়ার জন্য তার মধ্যে প্রতিপক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য খোলাখুলি। তো এটা পুলিশ সেখানে হস্তক্ষেপ করার মতো অবস্থায় নাই, কারণ পুলিশের মনোবল নাই। পুলিশের মনোবল বাড়ার জন্য আপনি যেটা ফোকাস করছেন বেশি, এক হচ্ছে পুলিশের মনোবল বাড়ানো, দ্বিতীয়ত হচ্ছে এই যে স্থানীয় সরকারের যে প্রতিনিধিরা ছিল তাদের না থাকাটা একটা বড় সমস্যা তৈরি করছে। যে একদম পরিষ্কার। ইমদাদুল ইসলাম, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নারায়ণগঞ্জের ২৫০০-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেখে সন্তুষ্ট বিদেশি বিনিয়োগকারীরা। বিনিয়োগ সম্ভাবনা দেখে সেখানে কারখানা গড়তে একটি প্লট বরাদ্দ নিয়েছে সুইডিশ কোম্পানি নিলর্ন। এই অর্থনৈতিক অঞ্চল পুরো চালু হলে ১ লাখ মানুষের কর্মসংস্থানের আশা করছেন সংশ্লিষ্টরা। ঢাকায় ৪ দিনের বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ভারতের বিনিয়োগকারী। ছিলেন প্রবাসী বাংলাদেশি ৮ ব্যবসায়ীও। বিদেশি উদ্যোক্তাদের সামনে তুলে ধরা হয় বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা। অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখে সন্তোষ জানিয়ে বিনিয়োগের আগ্রহের কথা জানান বিদেশিরা। একটা কোম্পানির সাথে তারা চুক্তি করলেন এবং আরও অনেকগুলো কোম্পানি পাইপলাইনে আছেন, তারাও আসবেন এবং বিভিন্নভাবে এটার সাথে আলোচনা দর কষাকষিতে আছে এবং 3ভাবে বিভিন্ন কোম্পানি এখানে আসেন, সরাসরি বিএসসিজির সাথে, আমাদের বেজার হেড অফিসে, এমনকি প্রজেক্ট অফিসে যেখানে আসার কথা সেখানেও অনেকে আসেন। আমরা বিভিন্নভাবে তাদেরকে হেল্প করে থাকি। এরই মধ্যে ১০,০০০ বর্গমিটারের একটি প্লট বরাদ্দ নিয়েছে সুইডিশ কোম্পানি নিলর্ন। এখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের ফ্রেমিংসটাকে ফুলি প্রডিউস করার চিন্তা ভাবনা করছি। বাট আমরা ধারণা করছি যে পরিমাণ স্পেস নিয়ে আমরা শুরু করছি এটাতে অ্যাটলিস্ট আপনার 11 মিলিয়ন থেকে 13-14 মিলিয়ন পর্যন্ত যাওয়া সম্ভব হবে। এই অর্থনৈতিক অঞ্চলে সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আরও বিনিয়োগের আশা করছেন সংশ্লিষ্টরা। আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে। এই ফ্যাক্টরিটাতে শুধুমাত্র প্রতি মাসে 50,000 ইউনিট আপনার রেফ্রিজারেটর এবং 10,000 ইউনিট টেলিভিশন তৈরি হচ্ছে। তো আমরা বিশ্বাস করি যে পুরো ইকোনমিক জোনটা যদি আসলে চালু হয় তখন এখানে প্রায় 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এ সময় বিদেশি বিনিয়োগকারীরা পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজ খবর নেন, খতিয়ে দেখেন নানা সুবিধা অসুবিধা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলের বর্বরতা এবং গণহত্যার প্রতিবাদে সোচ্চার বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের আগ্রাসন থামাতে জাতিসংঘ সহ ইসলামী বিশ্বকে কার্যকর ভূমিকা রাখারও জোর দাবি জানায় বিক্ষোভকারীরা। বিকেলে ৬ দফা দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায় শিক্ষার্থীদের ৮ সদস্যের প্রতিনিধি দল। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা, গণহত্যা চলছে। তার প্রতিবাদে মঙ্গলবারও উত্তাল ঢাকা। প্রতিবাদ সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন জায়গায়। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশে নামে ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ। এ সময় ফিলিস্তিনের নারী, শিশুসহ নিরীহ মানুষদের উপর বর্বরতায় বিশ্ব মানবতাকে জেগে ওঠার আহ্বান জানানো হয়। মনের ঘৃণা থেকে এই প্রতিবাদ জানাই, ইসরায়েলের প্রতি ঘৃণা জানাই, তাদের যারা দোষর, তাদেরকে যারা এই গণহত্যায় সহযোগিতা করতেছে তাদের প্রতি ঘৃণা জানাই। এদিকে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিকেলে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা করেন তারা। তবে পুলিশের বাধার মুখে প্রেস ক্লাব ও হাইকোর্টের সামনে নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে শিক্ষার্থীরা। এরপর ৬ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের ৮ সদস্যের প্রতিনিধি দল যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয়ভাবে স্টেটমেন্ট দেওয়া, আমাদের যে ইন্টারিম সরকারকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি যে এই হামলা তারা নিন্দা জানিয়েছে। এছাড়া রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেটে আহসান টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন এজি গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় অবিলম্বে গাজা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যা বন্ধের আহ্বান জানান ডিবিসি নিউজ সহ অন্যান্য গ্রুপের কর্মীরা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। তরুণ ক্রিকেটারদের থেকে টাকা হাতিয়ে নিতে বিসিবি কর্তাদের নাম ভাঙান অভিযুক্ত আশিক। বিসিবি কর্তাদের সাথে সম্পর্ক থাকলেও সেটি ক্রিকেটে ব্যবহার করেন না বলে জানান তিনি। কৌশলে প্রতিবেদককে দেখান মামলার ভয় আর নিজের পরিচয় দেন ছাত্রদলের বড় নেতা হিসেবে। বার্তাকক্ষ থেকে নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদ। মামুন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে সিন্ডিকেটের কথা বললেন আপনি এবং দুদিন ধরে প্রতিবেদন করলেন,
বিসিবির তো কমিটি আছে এগুলো দেখার জন্য, বিসিবিকে এগুলো দেখে না, বা আপনার রিপোর্ট কি তাদের কান পর্যন্ত বা চোখ পর্যন্ত গেছে? বিসিবির একটা কমিটি আছে, অ্যান্টি করাপশন ইউনিট যেটাকে বলা হয়। তাদের আসলে কাজ হচ্ছে জাতীয় দল বা হচ্ছে প্রিমিয়ার লিগ, যে বিপিএল হয়, ডিপিএল হয়, সব ধরনের খেলাধুলায় কী ধরনের অনিয়ম দুর্নীতি যা যা হয় সবগুলো অ্যাড্রেস করা এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তারা আসলে আমাদের এই রিপোর্টটা প্রকাশ হওয়ার পর আমি যতটুকু জানতে পেরেছি, বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট এই বিষয়টা নিয়ে কাজ শুরু করেছে এবং তারা এই বিষয়টায় যারা যুক্ত আছেন, যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদেরকে শাস্তির আওতায় আনতে চান এবং তারা কিন্তু এটা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন বলে আমি তথ্য পেয়েছি। তবে অ্যান্টি করাপশন ইউনিট যেই ইউনিটটি আছে, তারা যদি আরও বেশি শক্ত ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশের রুট লেভেলের যে সমস্যাটা, দুর্নীতি, অনিয়ম বা টাকা ছয় করার বা টাকার প্রলোভনে তরুণ ক্রিকেটারদেরকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার যে বিষয়টি, সেটি আরও দ্রুত। কিন্তু মামুন, একটা জিনিস তো ঠিক যে এই যে সাকিব যার কথা বললেন আপনি, যিনি অভিযুক্ত, তিনি তো আর সরাসরি খেলাতে পারবেন না। তার মানে ক্লাবগুলো জড়িত, যারা তাদেরকে নিচ্ছে, তার মাধ্যমে নিচ্ছে, তাদেরও তো শাস্তি হওয়া উচিত। অবশ্যই। আপনি হয়তোবা খেয়াল করবেন যে আমার এখানে বলেছে যে বিসিবির যে কর্মকর্তারা আছেন তাদেরও অনেকের কথা বলেছেন। যে আশিক অভিযুক্ত, তিনি বলছেন যে মানে যাদের কাছে তিনি প্রলোভন দিচ্ছেন, তিনি বলছেন যে আমার সাথে বিসিবির এরকম কর্মকর্তাদের সাথে যোগাযোগ আছে, তাদের সাথে আমার ভালো সম্পর্ক, মানে তাদের ক্লাব আছে বিভিন্ন লিগগুলোতে, আমি সেখানে আপনাকে খেলে দিতে পারবো। মানে বিসিবির কর্মকর্তাদের নামটাও কিন্তু এই প্রতারকরা ব্যবহার করছেন। সেটার আসলে সত্যতা কতটুকু সেটা এখনো পর্যন্ত আমরা খোলাসা করতে পারিনি। তবে বিসিবি কর্মকর্তাদের দায়িত্ব অবশ্যই আছে এবং যে কোচ আছেন, কোচ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, অনেকেই এই জায়গায় দায়ী এবং অনেকেই এটার সাথে জড়িত। অনেক সময় আমাদের কাছে এই তথ্যগুলো উঠে আসে, গুঞ্জনগুলো উঠে আসে। আমরা গত বছর এরকম দেখিয়েছিলাম যে তৃতীয় বিভাগ লিগে বা দ্বিতীয় বিভাগ লিগে ক্লাব কর্মকর্তা কীভাবে জড়িত হয়ে পড়েছিলেন একটা দলের সাথে এবং তিনি নিজেই আসলে টাকা খেয়ে তার দলে ক্রিকেটার খেলানোর কাজ করেছিলেন। তো এই জায়গাটায় আসলে শুধু আশিক না, আশিকদের মতো এরকম অনেকে আছেন যারা বাইরে থেকে খেলেন এবং আশিক কিন্তু নিজে দাবি করছেন যে তিনি প্রথম বিভাগ ক্রিকেটে খেলেন, তিনি একটা দলের সাথে ছিলেন, তার মানে তিনি নিজেও একজন ক্রিকেটার, তিনি নিজে ক্রিকেটার হয়ে আরেকজনকে সেই প্রলোভনটা দেখাচ্ছেন এবং তার সাথে তার দলের নিশ্চয়ই কোচ বা তিনি যেসব দলে খেলেছেন সেই সব দলের কোচ বা প্লেয়াররা জড়িত আছেন এবং এটা আস্তে আস্তে এভাবে দেয়। আপনার হচ্ছে তরুণ যে ক্রিকেটাররা আসে গ্রাম থেকে, তাদেরকে আসলে মূলত প্রথমে এই প্রলোভনটা দেখানো হয়। এমন অনেক তথ্য আছে যারা হচ্ছে মায়ের স্বর্ণালঙ্কার বেচে এই ফাঁদে পড়েছে, পরবর্তীতে তারা আসলে কোনো কুলি পায়নি। জি, একদম পরিষ্কার। মামুনুর রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে এই তথ্যগুলো দিলেন। তবে একটু সাবধানে থাকবেন, যেহেতু মামলার ভয় দেখিয়েছে আপনাকে, পাশাপাশি মানে যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারে, কারণ তারা প্রতারক। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য আমাদেরকে। 4 ঋতুর দেশ ফ্রান্সে লেগেছে বসন্ত বাতাস। কোকিলের কুহুতান না থাকলেও চেরি আর টিউলিপের রঙে রঙিন দেশটির আকাশ। পাশ্চাত্যের রানীর প্রকৃতি সেজেছে নতুন সাজে, আর সেই অপরূপ রূপ মাধুর্য অবগাহনে বিদেশিদের পাশাপাশি ভিড় করছেন বাংলাদেশিরাও। নেই কোকিলের কুহুতান, অলির উড়াউড়ি নেই আম্রমুকুলে, আছে পুষ্পে পুষ্পে সজ্জিত চেরি আর টিউলিপের রাজত্ব। এভাবে বসন্ত ধরা দিয়েছে 4 ঋতুর দেশ ফ্রান্সে। পাশ্চাত্যের রানীখ্যাত প্রেম ভালোবাসার নগরী ফ্রান্সের রাজধানী প্যারিসে বসন্তে এসেছে তার আপন সাজে, সৌন্দর্যের ডালি সাজিয়ে। প্রকৃতি সেজেছে নতুন সাজে, বৃক্ষ রাজিতে নতুন কচি পাতা জানান দিয়েছে তার আগমনের বার্তা। পত্র পল্লব ভরে উঠেছে নতুন ফুলে। বাহারি রঙের টিউলিপ, শুভ্র গোলাপি চেরি আর ম্যাগনোলিয়ার অপরূপ সৌন্দর্য উপভোগে বেরিয়ে পড়েছেন স্থানীয় ফরাসিরা। প্রকৃতিতে বসন্তের চমৎকার আবহাওয়া বিরাজ করছে, চারিদিকে নানা রকম ফুল ফুটেছে, অনেক ভালো লাগছে। চমৎকার আবহাওয়া, গাছে গাছে প্রচুর ফুল ফুটেছে, সৌন্দর্য উপভোগ করতে এসেছি, খুবই ভালো লাগছে। পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও, পরিবার পরিজন নিয়ে বেরিয়েছেন বসন্তের আমেজ উপভোগের জন্য। ফ্রান্সে বসন্ত শুরু হয়েছে, সুন্দর একটা দিন, সানি ওয়েদার। আমরা ঘুরতে আসছি আইফেল টাওয়ারের আশপাশে, খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আমরা ফ্যামিলি নিয়ে আসলাম, এই গাছে গাছে ফুল, খুব সুন্দর ফুল।
ফ্রান্সের প্রকৃতি যেন দুহাত বাড়িয়ে সবাইকে কাছে টানছে বসন্তের মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে। আসসালামু আলাইকুম, আজকে হলো আমি ট্যুর আইফেলে আসছি, অনেক অনেক ভালো লাগতেছে, ফুলটি দেখলাম, অনেক অনেক ভালো লাগতেছে। Ça me fait du bien de regarder la tour Eiffel, donc vraiment je suis super contente et je suis reconnaissante. আলোর ঝলমলে রৌদ্র উজ্জ্বল দিন, গাছে গাছে শুভ্র, গোলাপি, বেগুনি রঙের চেরি, ম্যাগনোলিয়ার অপরূপ বর্ণিল সৌন্দর্য আর টিউলিপের নয়া অভিরাম বিমোহিত দৃশ্যই বলে দিচ্ছে ফ্রান্সের প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নির্বাচিত সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।